নমস্কার, হেলথ প্লাসে আপনাদের প্রত্যেককে স্বাগত। রিয়া রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে আমরা আলোচনা করব ইনফ্লুয়েঞ্জা নিয়ে। বৃষ্টির ওয়েদার কাটিয়ে এবার শীত শীত ভাব, আর ওয়েদার চেঞ্জ হতেই ঘরে ঘরে সর্দি, কাশি কিংবা জ্বর। আবহাওয়ার পরিবর্তনে বাড়ছে সমস্যা। বর্তমানে আবহাওয়া কখনো ঠান্ডা কখনো গরম। এই পরিস্থিতিতে সর্দি, কাশি, কফের সমস্যা বাড়ে, যাকে সিজন চেঞ্জ ফ্লু বলা হয়। শিশু, বয়স্ক কেউই ছাড় পান না, আর যাদের ইমিউনিটি দুর্বল তাদের অসুস্থ হওয়ার ঝুঁকি বেশিই থাকে। সর্দি, কাশি থেকে বুকে কফ বসে যাওয়ার সমস্যা দেখা যায়। মূলত শীতকালে সমস্যাটা আরও বাড়ে। শীতকালে ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়ার কারণে ভাইরাস সহজে ছড়ায়। জাপানে যেমন ইনফ্লুয়েঞ্জা ব্যাপক প্রভাব ফেলেছে। এই ইনফ্লুয়েঞ্জা হলো ভাইরাস ঘটিত রোগ, যা শ্বাসযন্ত্রের প্রভাব ফেলে। এর লক্ষণগুলো হলো জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা এবং ক্লান্তি। শীতকালীন ইনফ্লুয়েঞ্জা প্রকারভেদ। কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয়েছেন আপনি? মূলত ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলি হলো হঠাৎ করে জ্বর আসা, কাশি, গলা ব্যথা, শরীর এবং পেশিতে ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তি এবং অবসাদ, হাঁচি, শিশুদের ডায়রিয়া, বমি হতে পারে। শীতকালীন এই ভাইরাস ঘটিত রোগ থেকে মুক্তি পেতে গেলে ইমিউনিটি পাওয়ার বাড়ানো অবশ্যই জরুরি। প্রতিরোধক টিকা নেওয়া জরুরি, স্বাস্থ্যবিধি মেনে চলা। তবে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই দোকান থেকে ওষুধ কিনে খেয়ে ফেলেন, আর তখনই বাধে গোল। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খেলে বুকে বসতে পারে কফ। জ্বর, সর্দি, কাশি বেশি দিন স্থায়ী হলেই ডাক্তার দেখানো জরুরি। আবহাওয়ার পরিবর্তন নিয়ে এখন অনেকেই পেশেই আমাদের কাছে আসছে, আউটডোরে আসছে। সর্দি, কাশি, নাক দিয়ে জল পড়া, অনেক পেশেন্ট আসছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে, বেশিরভাগ পেশেন্ট কি করছে, নিজে নিজেই একটা সেপটিজিন খেয়ে নিল। 2-4 দিন সেপটিজিন খাচ্ছে আশেপাশে দোকান থেকে নিয়ে বা নিজে নিয়ে। সর্দি কিন্তু বসে যাচ্ছে, এরপরে প্রচন্ড কফ বসে, প্রচন্ড বুক ব্যথা, কাশতে পারছি না, প্রচন্ড বুক ব্যথা হচ্ছে। এগুলো আমাদের কাছে এখন কমন প্রবলেম। সর্দি কাশি হলে সঙ্গে সঙ্গে নিজের খুশি মতো ওষুধ খেয়ে সর্দিকে কিন্তু বসিয়ে দেবেন না। ভিটামিন সি জাতীয় খাবার, লেবু, মুসাম্বির রস, এগুলো আমরা সবসময় বলি, পাকা পেয়ারা, এগুলো খাওয়ার জন্য। যত বেশি ভিটামিন সি থাকবে শরীরে, তত বেশি সর্দি জ্বরের সঙ্গে মোকাবিলা করা যাবে। আরেকটা জিনিস হচ্ছে, সর্দির সাথে মাথা ব্যথা কিন্তু খুব কমন, কিন্তু সেখানে একটু মাথা ব্যথা, গা হাত পা একটু গরম, সবাই প্যারাসিটামল খেয়ে নিচ্ছে। এইভাবে ডাক্তারের অনুমতি ছাড়া প্যারাসিটামল খাওয়া কিন্তু মোটেই ঠিক নয়। আমরা যখন বাইরে কোথাও যাচ্ছি, যেহেতু বললাম যে পলিউশনের একটা ব্যাপার থাকছে, ঠিক আছে, আমরা যদি সিম্পলি একটা ফেস মাস্ক ব্যবহার করি, ঠিক আছে, তাহলেই এই সর্দি জ্বরের পরিমাণটা কিন্তু অনেকটা কমে যাবে। সর্দি জ্বর, অ্যালার্জির যে পরিমাণটা, সেটা অনেকটা কমে যাবে। বিশেষ করে ধুলো, ধোঁয়া, গুঁড়ো, কুয়াশা, এগুলো যদি নাক এবং মুখের মধ্যে ঢোকে, তো তাতে এই অ্যালার্জির যে কাফ কোল্ডের পরিমাণ, সেটা কিন্তু বেশি হয়। আমরা সিম্পলি যদি একটা মাস্ক ব্যবহার করি এই সময়গুলোতে, তাহলে এই চান্স 50% কমে যায়। বিশেষ করে আবার যদি আমরা ধরুন রাত্রিবেলায় একটা সাধারণ গরম জল দিয়ে গার্গিল করলাম, এই অভ্যাসটা যদি প্র্যাকটিস করি, আছে, তাহলেও এর ইনসিডেন্টটা একদম নীল করা হয়তো যাবে না, কিন্তু তার পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। সাধারণ জ্বর জ্বালা যেগুলো থাকে, সেগুলো তো কোনটা সাধারণ কোনটা নয় সেটুকু তো সবসময় পেশেন্ট নিজে বুঝতে পারবে না। তো সেই ক্ষেত্রে একটা যদি জ্বর আসে বিশেষ করে, বা খুব কাশি হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে লোকাল যে ডক্টর আছেন বা ফ্যামিলি ফিজিশিয়ান যদি কেউ থাকেন, তার সাথে কনসাল্ট করাটাই বেটার। সবসময় ওষুধ খেলেই যে সেরে যাবেন তা কিন্তু নয়। তার জন্য আপনাকে সচেতন হতে হবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা। কেউ অসুস্থ হলে দূরত্ব বজায় রেখে চলুন। হাঁচি, কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখুন। এই সময় মাস্ক ব্যবহার করা ভীষণ উচিত। হাতের মাধ্যমে ভাইরাস শরীরে প্রবেশ করে, তাই হাত জীবাণুমুক্ত রাখা জরুরি। বার্ষিক ফ্লু টিকা নিন। চিকিৎসকের পরামর্শ নিয়ে চললে ফ্লুয়ের সঙ্গে মোকাবিলা করা কঠিন নয়। তবে অনেক সময় এই রোগী মারাত্মক আকার ধারণ করে।
তাহলে কখন আপনি বুঝবেন ফ্লুয়ের কারণে ঝুঁকি বাড়ছে? কখন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন? শ্বাসকষ্ট বাড়লে, বুকে ব্যথা অনুভব করলে, ঘন ঘন মাথা ঘুরলে, খিঁচুনি হলে, শিশুদের ঠোঁট নীল হয়ে গেলে আপনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। অতএব শীতকালীন ইনফ্লুয়েঞ্জার সঙ্গে লড়াই করতে গেলে ইমিউনিটি পাওয়ার বাড়ান। তাহলে কি খেলে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে? মৌসুমী সবজি, ফলেই লুকিয়ে রয়েছে শক্তিশালী ইমিউনিটির রহস্য। যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। ইমিউনিটি বাড়ানো খাবার: কমলা লেবু, মোসাম্বি, নাশপাতিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। টক দই খেলেও বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। দুধের সঙ্গে হলুদ খান, পেট ঠান্ডা রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। প্রচুর পরিমাণে জল খান, মরশুমি শাকসবজিতেও রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। অতএব শীতকালীন ফলকে জব্দ করতে হলে ইমিউনিটি সিস্টেমকে মজবুত করতে হবে। অযথা ঠান্ডা লাগাবেন না। সর্দি, কাশি, হাঁচি হলেও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য স্নান করা প্রয়োজন। মিষ্টি খেতে খুব ভালোবাসেন কি? রান্নাবান্নায় মুঠো মুঠো চিনি ঢালেন? প্রসেসড খাবারের মিষ্টি বারবারন্ত। শিশুরাও খাচ্ছে এই খাবার, আর চরম ক্ষতিটা হচ্ছে এখানেই। এমনিতেই বাঙালি মিষ্টি বিলাসী, পুজো পার্বণে মিষ্টি ছাড়া চলেই না। এই অতিরিক্ত মিষ্টি প্রেমী সর্বনাশের কারণ হয়ে উঠছে তা কি জানেন? অতিরিক্ত মিষ্টি বা শর্করাও নাকি হয়ে উঠছে ক্যান্সারের কারণ। চিনি আর ক্যান্সারের মধ্যে কি সরাসরি কোনো সম্পর্ক রয়েছে? চিনি বেশি খেলে কি ক্যান্সার হতে পারে? অতিরিক্ত শর্করা কি মারণ রোগের কারণ? বিশ্বজুড়ে এই নিয়ে গবেষণা হচ্ছে। চিনি ক্যান্সারের কারণ হতে পারে এমন দাবি করেছেন অনেক বিজ্ঞানী। নানা রকম মত আছে। কেউ বলছেন যে সরাসরি চিনি ক্যান্সারের কারণ হতে পারে, আবার অন্য মতে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে চিনি মারণ রোগের কারণ হতে পারে। দুই মতই সহজ করে বুঝিয়ে বলা যাক। শরীরকে সচল রাখতে শর্করা, প্রোটিন এবং ফ্যাট সবকিছুই প্রয়োজন, তবে নির্দিষ্ট অনুপাতে। কোনো একটি পদার্থের পরিমাণ বেড়ে গেলেই দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা। আর চিনি বা বাজার চলতি সুইটেনার জাতীয় জিনিস শরীরের জন্য ভীষণ রকম ক্ষতিকর। অতিরিক্ত সুগার আছে এমন খাবার, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্কস এসবেই চিনির মাত্রা বেশি থাকে। তাছাড়া চায়ে, রান্নায় বেশি চিনি খান অনেকেই। দীর্ঘদিন ধরে শরীরের প্রয়োজনের অতিরিক্ত শর্করা ঢুকলে তা একসময় মারণ রোগের কারণ হয়ে উঠতে পারে। চিনির সঙ্গে ক্যান্সারের সম্পর্ক কতটা, সে নিয়ে এখনো গবেষণা চলছে। ক্যান্সার কোষ পুষ্ট হয়ে দ্রুত বিভাজনের জন্য যে শক্তি দরকার তার বেশিরভাগই আসে চিনি থেকে। ক্যান্সার কোষ খুব তাড়াতাড়ি চিনি বা শর্করা শোষণ করে নিতে পারে। সুস্থ কোষের থেকে 200 গুণ বেশি এনার্জি চিনি থেকে পায় ক্যান্সার কোষ। শরীরে এবং মস্তিষ্ক বা ব্রেনে দু রকমের প্রভাব ফেলছে চিনি বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার। মস্তিষ্কে এক বিশেষ রকমের প্রোটিনের কার্যকারিতা বন্ধ করে দিচ্ছে। এই প্রোটিন ব্রেনের প্রদাহ রুখতে সাহায্য করে, পাশাপাশি স্মৃতি নাশের ঝুঁকিও কমায়। এই প্রোটিনের কার্যকারিতায় প্রভাব ফেলে চিনি, উল্টে ডিমেনশিয়ার ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। নানান রকম নিউরোলজিক্যাল ডিজিজ বা স্নায়বিক রোগের সম্ভাবনা বাড়ছে। গবেষকরা বলছেন, রক্তে চিনির পরিমাণ বাড়লে প্রোটিন গ্লাইকেশন বাধা পায়, মস্তিষ্কে কিছু অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয়, তা অ্যালঝাইমার্সের কারণ। অতিরিক্ত চিনি অন্ত্রে কিছু খারাপ ব্যাকটেরিয়ার জন্ম দেয়। এই ব্যাকটেরিয়াগুলি মস্তিষ্কের প্রদাহ বা রোগের কারণ হতে পারে। মানুষের অন্ত্রে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, পাশাপাশি খারাপ ব্যাকটেরিয়াও থাকে। ভালো ব্যাকটেরিয়াদের কাজ হলো বিপাকে সাহায্য করা, আর জাঙ্ক ফুড, তেল মশলাদার খাবার, প্যাকেটজাত খাবার বেশি খেলে অন্ত্রে খারাপ ব্যাকটেরিয়াদের জন্ম হয়। এই ব্যাকটেরিয়ারা মোটেই উপকারী নয়।
বরং খাদ্যনালীর সংক্রমণের জন্য দায়ী হয়। চিনি বা মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে অন্ত্রে প্যারাব্যাকটেরিয়াদের জন্ম হয়, এরা সংখ্যায় বাড়ে। এই প্যারাব্যাকটেরিয়াদের চিনি হজম করতে পারে না, কিন্তু রক্তের শর্করার পরিমাণ বাড়লে এদের বাড়বাড়ন্ত হয়। সেখান থেকেই নানা জটিল অসুখ বাসা বাঁধে শরীরে, যা পরবর্তী সময়ে নানান রকম ক্যান্সারের কারণ হয়ে উঠতে পারে। চিনি খেলে কি হতে পারে? অতিরিক্ত চিনির ক্ষতিকর প্রভাব: ওজন বৃদ্ধি এবং স্থূলতা। অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং পানীয়তে ক্যালোরি বেশি থাকে, যা ওজন বাড়াতে পারে। ডায়াবেটিস। নিয়মিত চিনি খেলে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। লিভারের ক্ষতি। অতিরিক্ত চিনি খেলে লিভারের চর্বি জমতে পারে। এরপর আসি হৃদরোগ। হৃদরোগ অতিরিক্ত চিনি গ্রহণের ফলে রক্তচাপ এবং প্রদাহ বেড়ে যায়, যার ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। অন্যান্য দিকগুলো একটু বলি। এটি দাঁতের ক্ষয় হয়, স্মৃতিশক্তি কমায় এবং বিষণ্ণতার মতো সমস্যাও বাড়াতে পারে চিনি। আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে ফুড প্যাটার্ন, সেখানে কিন্তু সবসময় কার্বোহাইড্রেটের আধিক্য বেশি। এরপরে যদি আমরা আরো এক্সট্রা করে চিনি পাই, তখন সেই চিনি কিন্তু আমাদের শরীর হজম করতে পারে না। সেই চিনিগুলো রক্তে ঘুরে বেড়ায় এবং অতিরিক্ত চিনি যদি আমাদের শরীরে জমতে থাকে এবং অতিরিক্ত শর্করা হয়, আমরা সবাই জানি যে ডায়াবেটিস হতে। আপনারা বলতে পারেন যে তাহলে কি আমরা একদমই চিনি খাবো না, মিষ্টি খাবো না, কোনো তো খাবারের টেস্টই পাওয়া যাবে না? খাবেন, তো পরিমাণ মতো। কারণ ডায়াবেটিসের যে যে অসুবিধেগুলো, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, ডায়াবেটিসের যত রকম প্রবলেম, সব কিন্তু এই অতিরিক্ত চিনি খাবার থেকেই সূত্রপাত। অতিরিক্ত চিনি খাওয়া খুবই ক্ষতিকারক, কারণ ওটা আপনি অ্যাজ এ ড্রাগ হিসেবে দেখতে পারেন। কারণ একটা মানে রিসার্চে দেখা গেছে যে কোকেন খেলে পরে যে পরিমাণে ডোপামিন আমাদের বডিতে সিক্রেশন হয়, যে অতিরিক্ত চিনি খেলে পরে সেই পরিমাণেরই ডোপামিন প্রায় সিক্রেশন হয়। ওই জন্য আমরা চাইলেও চিনি খাওয়া বন্ধ করতে পারি না, কারণ ওটা একটা অ্যাডিকশনের মতো তৈরি হয়ে যায়। আর বেশি খেলে পরে তো আমাদের এক্সেস চিনিটা অ্যাজ এ লিভার স্টোর করে রেখে দেয় অ্যাজ এ ফ্যাট। তো ওই জন্য ফ্যাটি লিভারের চান্সেস ভীষণ বেশি, এবং আস্তে আস্তে ফ্যাটি লিভার থেকে লিভার ড্যামেজ হতে পারে। এক্সেস চিনি ব্লাডের মধ্যে থাকলে পরে ওয়েট গেইন হওয়া, সেন্ট্রাল ওবেসিটি, এটা তো ভীষণই কমন। কারণ ওই সেম বডি এক্সেস চিনিকে অ্যাজ এ মানে সুগারকে অ্যাজ এ অ্যাডিপোজ টিস্যু স্টোর করে রাখে বডির মধ্যে, এবং সেখান থেকে হার্টের সমস্যা, এগুলো খুবই কমন। তাছাড়া ইনসুলিন প্রোডাকশন বেশি পরিমাণে বেড়ে যায় এবং সেল ডিভিশনও বাড়ে, তাতে ক্যান্সার হওয়ার চান্সেস অনেক বেশি। সারাদিনে 5 গ্রাম পর্যন্ত চিনি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা। তবে চিনি খাওয়া বন্ধ করে দিয়েছেন মানেই ওজন বাড়বে না কিংবা ডায়াবেটিস হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ এমন অনেক খাবার রয়েছে যেগুলিতে চিনির পরিমাণ অনেকটাই বেশি থাকে, ফলে সরাসরি চিনি না খেয়ে তেমন কিছু খাবারের সঙ্গে খেলেও মুশকিলে পড়তে হতে পারে। চিনির বদলে খেতে পারেন ব্রাউন সুগার, গুড়। গুড়ে রয়েছে ভিটামিন এবং খনিজ, যা এর পুষ্টিগুণ বাড়িয়ে দেয়। পুষ্টিবিদদের কথায় শরীরের কথা ভেবে চিনির বদলে বরং মধু, স্টিভিয়া খেতে পারেন। ফলের প্রাকৃতিক মিষ্টত্ব খাবারে ব্যবহার উপযোগী। মর্গে দেহের পাহাড়। পচা গলা লাশের চোখ নাক খুবলে খাচ্ছে ইঁদুর। বেওয়ারিশ লাশের দুর্গন্ধে টেক্কা একেবারে দায় হয়ে দাঁড়াচ্ছে। এই ছবি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বেশিরভাগ ফ্রিজার অকেজো, আর সেই ফ্রিজারেই জমছে বেওয়ারিশ লাশের পাহাড়। স্তরে স্তরে জমছে লাশ, আর সেই লাশের পচা গলা গন্ধে পাকিয়ে উঠছে গা। দুর্গন্ধে টেকা একেবারে দায় হয়ে দাঁড়াচ্ছে। পাশ দিয়ে গেলেই নাকে রুমাল আর কাপড় চাপা দিয়ে যেতে হচ্ছে। ভাবছেন এমন নরক যন্ত্রণা কোথায়? জমালয়ে জীবন্ত মানুষ সিনেমার কথা মনে আছে তো? জীবন্ত অবস্থাতেই জমালয়ে পৌঁছে গিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। তারপর তো তোলপাড় কাণ্ড। কিন্তু না, এই সিনেমার সঙ্গে এই মৃত মানুষদের কোনো যোগাযোগ নেই। তারা জমালয়ে পৌঁছলেও ঠাঁই কিন্তু এখনো নরকে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বেশিরভাগ ফ্রিজার অকেজো, তাই সেই ফ্রিজারে জমছে বেওয়ারিশ লাশের পাহাড়। হাসপাতাল চত্বরে দুর্গন্ধে টেকা মুশকিল হয়ে পড়ছে। সূত্রের খবর,
হাসপাতালের মর্গে 6টি ফ্রিজার রয়েছে। প্রতিটি ফ্রিজারে 6টি করে মোট 36টি দেহ সংরক্ষণ করা যাবে। এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজের মর্গে 50-এর ওপর মৃতদেহ রয়েছে, যেখানে বেশিরভাগ লাশই বেওয়ারিশ। সেখানে 36টি দেহ মজুত রাখার পরিকাঠামো রয়েছে। সেখানে 14টির ওপরে দেহ বেশি সংরক্ষণ করে রাখা হয়েছে। একটি দেহের ওপর আরও একটি দেহ চাপানো। ফ্রিজার বিকল হওয়ার দরুন পচন ধরছে দেহের। হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ল দুর্গন্ধ। নাকে রুমাল চাপা দিয়ে আউটডোরে চিকিৎসা করাতে আসছেন রোগী এবং রোগীর আত্মীয়রা। অনেকেই মুখে মাস্ক পরে হাসপাতাল চত্বরে ঢুকছেন। হসপিটাল এসেছি আমরা। মর্গে? হ্যাঁ, মর্গে। কতটা গন্ধ এখানে? গন্ধ তো থাকা যায় না, এখানে অনেক গন্ধ। কখন থেকে বসে আছে? আমরা এই মোটামুটি 2 ঘন্টা থেকে বসে আছি ওখানে। নাক বন্ধ করে থাকতে হচ্ছে, নাকে কাপড় নিয়ে। অনেক গন্ধর কোনো মাত্রাই নাই। কত গন্ধ আছে এখানে, বিনা নাক দেবেও উপায় নাই। হ্যাঁ, লাশ ছেড়ে ভাগতে হচ্ছে অন্যদিকে। ঠিক আছে, ওর বিষয়ে এখানে আর কোনো সাফ সুতর কিয়ে গেলা কিছু নাই। শুধুমাত্র দুর্গন্ধ নয়, দেহগুলির পচন ধরায় মর্গের ভেতর বাড়ছে ইঁদুরের উৎপাত। লাশের চোখ নাক খুবলে খাচ্ছে ইঁদুরের দল। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বেওয়ারিশ দেহগুলি সৎকার করার জন্য প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। 15 দিনের নোটিশ পিরিয়ড পেরোলেই দেহ সৎকার করা হবে। পাশাপাশি টেন্ডার দিয়ে ফ্রিজগুলি রিপেয়ারিংও করা হবে বলে জানানো হয়। সাহেব, বলছিলাম মালদা মেডিকেল কলেজ হাসপাতালের যে ময়নাতদন্ত বিভাগ রয়েছে বা মর্গ, সেখান থেকে প্রচণ্ড গন্ধ, রোগীর আত্মীয়রা থাকতে পারছে না। কি অবস্থা, কি খবর রয়েছে? না, সেটা একটু সমস্যা দেখা দিয়েছে। মেশিনগুলি যারা কুল চেম্বারে একটু অসুবিধা হয়েছে। আমরা পিডব্লিউ ইলেকট্রিকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং আমরা শীঘ্রই সমাধান করার ব্যবস্থা নিচ্ছি। মোটামুটি কতগুলো বডি রাখার ব্যবস্থা রয়েছে? না, বডি রাখার তো ব্যবস্থা বিকল্প না, রিপেয়ারিং করতে হবে। টেম্পারেচার মেনটেন একটু হচ্ছে না, কোনো কারণে একটু টেকনিক্যাল অসুবিধা হয়েছে। আমরা দেখছি বিষয়টা, আমরা সচেতন আছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। ফ্রিজারগুলো 6টা ছিল মোটামুটি, সেগুলো রিপেয়ার করা হয়েছিল। সেগুলো আবার এখন টেম্পারেচার অতটা মেনটেন করছে না। আমরা আবার রিপেয়ারের জন্য কাগজ চিঠিপত্র করেছিলাম। ইলেকট্রিক ডিপার্টমেন্ট সেগুলো রিপেয়ারের জন্য আবার ফান্ডও পেয়েছে এবং টেন্ডারও করেছে। টেন্ডার কমপ্লিট হয়ে গেছে এবং খুব শীঘ্রই ওয়ার্ক অর্ডার হয়ে গেলে রিপেয়ার হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, মর্গের ভেতরের ফ্রিজার খারাপ হয়ে পড়ে রয়েছে, এতদিন কেন কোনো ভ্রুক্ষেপ ছিল না হাসপাতাল কর্তৃপক্ষের? শুধু কি মালদা মেডিকেল কলেজেই নাকি রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের একই ছবি? উঠছে প্রশ্ন। রাজ্য থেকে দেশ, প্রতিদিনই স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বজুড়ে বৈপ্লবিক নানা পরিবর্তন। কোথাও এসেছে নয়া ভ্যাকসিন, তো কোথাও ম্যাজিক ওষুধ। স্বাস্থ্য মন্ত্রক বা রাজ্যের স্বাস্থ্য দফতরের নানা নির্দেশিকা। গত 24 ঘন্টায় কি কি ঘটল স্বাস্থ্যক্ষেত্রে, তা নিয়েই আজকের হেলথ আপডেট। মার্কিন এক সংবাদ সংস্থার দাবি, এমপক্স স্ট্রেন নামক একটি সংক্রমণের ঘটনা ঘটেছে। আর এই সংক্রমণ ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা। এমপক্স পূর্বে মাঙ্কি পক্স নামে পরিচিত, যা ত্বকে র্যাশের মতন সংক্রমণ তৈরি করছে। ক্যালিফোর্নিয়ার এক স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, লং বিচের একজন বাসিন্দার শরীরে বিপজ্জনক ভাইরাস ক্লেড আই এমপিওক্স ধরা পড়েছে। শুধু ক্যালিফোর্নিয়া নয়, লস অ্যাঞ্জেলেসেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বদলাচ্ছে ভাইরাসের গতি প্রকৃতি। ক্যালিফোর্নিয়ায় ক্লেড আই নামক আরও গুরুতর এমপক্স স্ট্রেনের কেস শনাক্ত করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করছেন, যেখানে সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস ছিল না এমন রোগীদের ক্ষেত্রেও এই ধরনের স্ট্রেন পাওয়া গিয়েছে। ভাইরাসের গতিবিধিতে উদ্বেগজনকভাবে পরিবর্তন দেখা যাচ্ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা। শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার জন্য ডিজিটাল স্বাস্থ্যকে কাজে লাগানোর জন্য দেশগুলিকে ক্ষমতায়িত করছে WHO অর্থাৎ হু। WHO একাডেমি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির উপর নজর রেখে তাদের সদস্যরা স্বাস্থ্য ক্ষমতাকে শক্তিশালী করে তুলছে। কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের স্বাস্থ্য পরিষেবার নিয়মনীতি চূড়ান্ত করার জন্য প্রশাসনকে অনুমতি দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। আগামী 12 সপ্তাহের মধ্যে চিফ সিনিয়র মেডিকেল অফিসার থেকে অন্যান্য আধিকারিকদের পদোন্নতির কাঠামো চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছেন। যদি কোনো পোস্টে ডেপুটেশনের নিয়োগ হয়ে থাকে, তবে তা কারণ সহ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গত মাসে মুখ্যমন্ত্রীর হাত ধরে দ্বিতীয় উডবার্ন ব্লকের উদ্বোধন হয়েছে। এবার সেখানে চিকিৎসা করাতে গেলে কত খরচ হবে সেই বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য ভবন। সিঙ্গেল প্রাইভেট কেবিনের খরচ দৈনন্দিন 5,000 টাকা, ডাবল দৈনন্দিন কেবিনের খরচ 8,000 টাকা। প্রতিদিন বিকেল 3টের পর এখানে ওপিডি পরিষেবা মিলবে। এখানে টাকা দিতে হবে। ডক্টর ভিজিট 350 টাকা, অর্থাৎ 350 টাকা। 300 টাকা চিকিৎসক পাবেন, 50 টাকা হাসপাতালের তহবিলে যাবে। এখানেই শেষ করছি আজকের হেলথ প্লাস। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে।